প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উচ্চ মাধ্যমিক 2025 রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স বা পল সায়েন্সের একেবারে লাস্ট মিনিট ফাইনাল সেশন নিয়ে আজকের এই স্পেশাল ভিডিও। আজকের ভিডিওতে যে প্রশ্নগুলি রাখা হয়েছে, এই প্রশ্নগুলি তুমি যদি খুব ভালো করে রেডি করো, তাহলে এখান থেকেই সমস্ত প্রশ্ন পরীক্ষায় 100% নিশ্চিত কমন পেয়ে যাবে। ইতিমধ্যে তোমাদের উচ্চ মাধ্যমিক এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান এবং দর্শন অর্থাৎ ফিলোসফির সম্পূর্ণ লাস্ট মিনিট ফাইনাল সাজেশন পোস্ট করে দেওয়া হয়েছে। সেই ভিডিওর লিঙ্ক আজকের ভিডিওর প্রথম কমেন্ট অথবা ডেসক্রিপশনে লিঙ্ক করে দেওয়া থাকবে। তোমরা সেই ভিডিওগুলি অবশ্যই দেখে নেবে। প্রথমে তোমাদের অধ্যায় ভিত্তিক প্রশ্ন রাখা হয়েছে এবং সবশেষে মাত্র 8 থেকে 10টি প্রশ্ন বলে দেওয়া হবে, যে প্রশ্নগুলি এবছরের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ। তোমাদের সুবিধার্থে বিগত বছরের ভিডিওর লিঙ্ক আজকের ভিডিওর প্রথম কমেন্টে প্রিন্ট করে দেওয়া থাকবে। বিগত বছরে আমাদের ভিডিও থেকে সমস্ত প্রশ্ন কমন ছিল। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়, দ্বাদশ শ্রেণী অর্থাৎ উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন 2025। প্রথম অধ্যায়। এই অধ্যায়ে তোমাদের দুটি প্রশ্ন থাকবে, অর্থাৎ একটি প্রশ্নের সঙ্গে আরেকটি প্রশ্ন অথবা থাকবে যে কোনো একটি লিখতে হবে। প্রথম অধ্যায় থেকে প্রথমে তোমরা পড়বে এক, ক্ষমতা কাকে বলে, ক্ষমতার মূল উপাদানগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো। বা প্রশ্নটি আসতে পারে, শক্তি বলতে কি বোঝো, শক্তি বা ক্ষমতার মূল উপাদানগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো। দুই পর্বে বিশ্বায়নের সংজ্ঞা লেখো, বিশ্বায়নের বিভিন্ন রূপ অর্থাৎ প্রকৃতি আলোচনা করো। এই দুটি প্রশ্ন এবছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তোমার যদি এই দুটি প্রশ্ন রেডি করা হয়ে যায়, তুমি চাইলে এক্সট্রা একটি প্রশ্ন রেডি করতে পারো। বৈদেশিক নীতি নির্ধারণে জাতীয় স্বার্থের ভূমিকা কী, বা জাতীয় স্বার্থের প্রকৃতি সংক্ষেপে ব্যাখ্যা করো, বা জাতীয় স্বার্থের সংজ্ঞা দাও। এর সঙ্গে তোমাদের থাকবে জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি উল্লেখ করো। অর্থাৎ তোমাদের জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায় পড়তে হবে, এর জন্য মান 5 থাকবে, এবং 3-এর জন্য তোমাকে পড়তে হবে বৈদেশিক নীতি নির্ধারণের জাতীয় স্বার্থের ভূমিকা, অথবা তার সঙ্গে থাকতে পারে জাতীয় স্বার্থের প্রকৃতি বা জাতীয় স্বার্থের সংজ্ঞা। এরপর পঞ্চম অধ্যায়। এই অধ্যায় থেকে অথবা থাকতেও পারে আবার নাও থাকতে পারে, কারণ অতীতে দেখা গেছে কোনো কোনো বছর এই অধ্যায়ে অথবা প্রশ্ন থাকে, কোনো কোনো বছর আবার অথবা দেওয়া হয় না। এক, উদারনীতিবাদ কাকে বলে, উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। এক্সট্রা পড়বে মার্কসের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো। এরপর ষষ্ঠ অধ্যায়। এই অধ্যায়ে অথবা থাকবে, প্রথমে পড়বে এক, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করো। অথবা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝো, কঠোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভব নয়, কাম্য নয়, মন্তব্যটির যথার্থতা বিচার করো। প্রথম প্রশ্নটি তোমার যদি খুব ভালো করে পড়া থাকে, তাহলে তার অথবা দিয়ে যদি আসে, তুমি খুব সহজেই লিখতে পারবে। এই ক্ষেত্রে তোমাকে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির সংজ্ঞা লিখতে হবে এবং বিপক্ষে যুক্তিগুলি উল্লেখ করতে হবে। দুই পর্বে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। 3, আধুনিক রাষ্ট্রে শাসন বিভাগের কার্যাবলী আলোচনা করো। এই 3টি প্রশ্ন খুব ভালো করে রেডি করা হয়ে গেলে এক্সট্রা পড়বে এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। তোমার যদি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা পড়া থাকে, তাহলে এক কক্ষ বিশিষ্ট আইনসভা খুব সহজেই লিখতে পারবে, কারণ দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার যেগুলো পক্ষে যুক্তি, সেগুলো এক কক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে যুক্তি, যেগুলো দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে যুক্তি, সেগুলো এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে যুক্তি, এইভাবেও লেখা যায়। এরপর রয়েছে সপ্তম অধ্যায়। এই অধ্যায়ে অথবা থাকে, এক, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। দুই পর্বে ভারতের কোনো একটি রাজ্যের অর্থাৎ অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। এরপর অষ্টম অধ্যায়। এই অধ্যায়ে অথবা থাকতেও পারে আবার নাও থাকতে পারে। প্রথমে পড়বে এক, ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি ব্যাখ্যা করো। দুই, ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এক্সট্রা পড়তে হবে পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষের ভূমিকা পর্যালোচনা করো। এরপর নবম অধ্যায়। এই অধ্যায়টি এই বছরের জন্য কম গুরুত্বপূর্ণ, কারণ পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা সংসদের নিয়ম অনুযায়ী তোমাদের সিলেবাসের যদি নবম অধ্যায় থেকে প্রশ্ন আসে, তাহলে ষষ্ঠ অধ্যায় থেকে প্রশ্ন আসবে না। আর যদি ষষ্ঠ অধ্যায় থেকে পরীক্ষায় প্রশ্ন দেওয়া হয়, তাহলে নবম অধ্যায় থেকে কোনো প্রশ্ন দেওয়া হবে না। অতএব বিগত বছর অর্থাৎ 2024 সালে নবম অধ্যায় থেকে প্রশ্ন এসেছিল, তাই এই বছর অর্থাৎ 2025 সালে ষষ্ঠ অধ্যায় থেকে প্রশ্ন দেওয়ার চান্স প্রবল। যদি তার ব্যতিক্রম ঘটে, তাহলে নবম অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন দেওয়া হতে পারে। তবুও এখান থেকে পড়বে এক,
ক্রেতা সুরক্ষা আদালতের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 2. ভারতীয় সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী ব্যাখ্যা করো। এবং এক্সট্রা দেখবে একটি ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলী সংক্ষেপে বিশ্লেষণ করো। এবার দেখে নাও হাতে গোনা মাত্র কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, অর্থাৎ যে সমস্ত শিক্ষার্থীরা অধ্যায় ভিত্তিক এতগুলো প্রশ্ন পড়তে পারবে না বা পড়া সম্ভব নয়, তোমরা চাইছো কোনো মতো সমস্ত প্রশ্ন অ্যাটেন্ড করতে, তো তোমাদের জন্য থাকছে বাছাই করা মাত্র 10টি প্রশ্ন। প্রথম অধ্যায় থেকে পড়বে 1. ক্ষমতা কাকে বলে? ক্ষমতার মূল উপাদানগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো। 2. বিশ্বায়নের সংজ্ঞা লেখো। বিশ্বায়নের বিভিন্ন রূপ বা প্রকৃতি আলোচনা করো। এই দুটি প্রশ্ন তোমাকে পড়তেই হবে। এরপর পঞ্চম অধ্যায়, এখান থেকে একটি মাত্র প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। উদারনীতিবাদ কাকে বলে? উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। এরপর ষষ্ঠ অধ্যায়, এখান থেকে প্রথমে পড়বে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি, অর্থাৎ কঠোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভব নয়, কাম্য নয়। 2. দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি। এবং 3 পর্বে আধুনিক রাষ্ট্রের শাসন বিভাগের কার্যাবলী আলোচনা করো। এরপর সপ্তম অধ্যায়, এই অধ্যায়টি ভেরি ইন্টারেস্ট, কারণ এই অধ্যায়ে যে দুটি প্রশ্ন রাখা হয়েছে সেই দুটি প্রশ্নের মধ্যে থেকে তোমরা 100% নিশ্চিত পরীক্ষা কমন পেয়ে যাবে। তুমি চাইলে এখান থেকে দুটি প্রশ্ন না পড়ে যে কোনো একটি পড়তে পারো, একটিই কমন পেয়ে যাবে। অর্থাৎ তোমাদের পরীক্ষায় এবছর রাষ্ট্রপতি এবং মুখ্যমন্ত্রী দুটো প্রশ্নই থাকবে, লিখতে হবে একটি। এরপর অষ্টম অধ্যায়, এখান থেকে প্রথমে পড়বে ভারতীয় পার্লামেন্টের আইন পাসের পদ্ধতি। 2 পর্বে ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী। এরপর যে সমস্ত শিক্ষার্থীরা রিস্ক নিতে চাইছো না, তোমরা চাইলে নবম অধ্যায় থেকে একটি প্রশ্ন পড়তে পারো, ভারতীয় সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী। এই ছিল উচ্চ মাধ্যমিক 2025 সালের রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সের সম্পূর্ণ সাজেশন।